মোদি আমেরিকায় যাচ্ছে, ট্রাম্পের সাথে তার সম্পর্ক ভালো, ট্রাম্পকে দিয়ে এবার বাংলাদেশকে শায়েস্তা করবে। ভারতের জন্য এই রিপোর্টটা অত্যন্ত বিপদমূলক একটা বাস্তবতা সৃষ্টি করছে এবং আমাদের প্রফেসর ইউনূসের যে আন্তর্জাতিক ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতাকে আরো বেশি বৈধতা দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের গণমাধ্যম যেই প্রত্যাশা নিয়ে ট্রাম্পের দরবারে গিয়েছিল সেই প্রত্যাশা গুড়েবালি হয়েছে। এখন এই নতুন বাস্তবতায় ভারতের অবস্থান অত্যন্ত দুর্বল হয়ে গেল। ডিপ স্টেট ব্যবহার করে রেজিম চেঞ্জ করেছেন, এটা একজন ইনকামবেন্ট প্রেসিডেন্টকে স্বীকার করতে পারে? এটুকু কাণ্ডজ্ঞান তো থাকা উচিত সাংবাদিকের। ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু মজা করেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি ও রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হয়ে আমরা আপনাদের সামনে পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক, অর্থনৈতিক সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমরা আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি আলোচনায় বাংলাদেশ ও চলমান পরিস্থিতি। এ বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই পরিচয় করে দেব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন অধ্যাপক এম শাহেদুজ্জামান, রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এরপরেই আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আমরা আজকে আলোচনা করতে চাই বাংলাদেশ নিয়ে। আমরা দেখছি যে বিশ্বে কিছুটা আলোচনা চলছে মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে। একটি হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন রয়েছে এবং ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ বিষয়ে কিছুটা আলোচনা এসেছে। একটি সাংবাদিক একটি প্রশ্ন করেছিলেন ট্রাম্পকে এবং সে বিষয় থেকে বাংলাদেশের কিছুটা বিষয় আলোচনা এসেছিল। প্রথমেই অধ্যাপক এম শাহেদুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জাতিসংঘের যে প্রতিবেদন আমরা দেখছি সেটি নিয়ে আমাদের বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রচার করছে এবং এ নিয়ে যে সুপারিশগুলো করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি? আসলে এটা বাংলাদেশের জন্য খুবই একটা ভালো খবর এবং আমাদের মাননীয় অ্যাডভাইজারের জন্য এটা একটা অত্যন্ত ওয়েল টাইমড ঘটনা যে জাতিসংঘের এই রিপোর্টটা পাবলিশড হয়েছে এবং এই রিপোর্টের মাধ্যমে কিন্তু হাসিনা পিরিয়ডের যে বাস্তবতাগুলো এগুলো এত পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়েছে এবং জাতিসংঘের একটা অফিসিয়াল রিপোর্ট যখন বের হয় তখন এটা কিন্তু আন্তর্জাতিক আইনের অংশ হয়ে যায়। অর্থাৎ আন্তর্জাতিক আইনের উৎপত্তি বলতে যে বিভিন্ন ট্রিটি, কনভেনশন, জাতিসংঘের বিভিন্ন সনদ সংক্রান্ত মিটিংগুলো সবই আন্তর্জাতিক আইন এবং এটাও এখন এই রিপোর্টটা অফিসিয়াল জাতিসংঘের অবস্থান হিসেবে এটা আন্তর্জাতিক আইনের অংশ হয়ে গিয়েছে। ফলে আমাদের যে এই সরকার যে এখন ট্রায়াল করে যাচ্ছে এই ট্রায়াল এখন পূর্ণ বৈধতা পেয়ে গেল এবং যেহেতু এখানে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এসে সমস্ত ট্রায়াল প্রক্রিয়াকে সম্মতি দিয়ে গিয়েছে, ঠিক পথে রয়েছে, সুতরাং এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আর পিছু হটার উপায় নেই। এখন বাংলাদেশের জন্য এটা এখন একটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে ট্রায়ালটাকে ঠিক মতো চালিয়ে যাওয়া। তার চেয়েও আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য দেশগুলো এমনকি চীন এই ট্রায়ালসগুলোর প্রতি এখন আস্থা রাখবে, পূর্ণাঙ্গ সততার আস্থা রাখবে। জাতিসংঘের স্বীকৃতি পাওয়া, জাতিসংঘের একটা অবস্থান নেওয়া এটা কিন্তু সবচেয়ে বড় মানদণ্ড, নৈতিকতার মানদণ্ড এবং কোনো দেশই এটা সহজে এটা অগ্রাহ্য করতে পারবে না। আমরা এদিক থেকে দেখতে পারি যে ভারতের জন্য এই রিপোর্টটা অত্যন্ত বিপদমূলক একটা বাস্তবতা সৃষ্টি করছে, কেননা ভারত এত মাস ধরে বারবার আভাসে, ইঙ্গিতে এবং তার দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর ক্ষেত্রে বারবার কিন্তু আগেকার সরকারকে একটা গণতান্ত্রিক সরকার বলে আখ্যা দিয়ে এসছে। এখন এই নতুন বাস্তবতায় ভারতের অবস্থান অত্যন্ত দুর্বল হয়ে গেল। এমনকি আজকে ওয়াশিংটন থেকে ফিরে ওদের প্রধান যে পররাষ্ট্রমন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়নে যে এই যে সিকিউরিটি কনফারেন্স হয়েছে মিউনিকে, সেখানে তিনি উপস্থিত হয়ে তার যে ভাষণ দিয়েছে সেটা ভারতীয় এনডিটিভিতে টেলিকাস্ট করা হয়েছে। আমি যতদূর শুনলাম সেখানে দেখলাম যে জয়শঙ্কর কিন্তু সেই আগেকার মতোই হিপোক্রেসির অপবাদ দিচ্ছে ইউরোপের দেশগুলিকে। তিনি সিকিউরিটি কনফারেন্সে বলছে যে আপনারা নিজেদের বেলায় গণতন্ত্রের ক্ষেত্রে এক স্ট্যান্ডার্ড এবং আমাদের মতো দেশগুলোর বেলায় আরেক স্ট্যান্ডার্ড প্রয়োগ করেন। তখন এই কথাগুলো বলার সময় কিন্তু
তিনি এটা তার অবলোকন করা উচিত ছিল যে এটা তো তার পুরনো লিটারেচার ন্যারেটিভ। এই লিটারেচার ইউএন রিপোর্ট বের হয়ে যাওয়ার পরে এটা যে অবসলেট হয়ে গেছে সেটা কিন্তু জয়শঙ্কর মানে অ্যাভয়েড করেছে, নেগলেক্ট করেছে। স্বাভাবিকভাবেই ইউরোপিয়ান মেম্বার্সরা তাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ইউরোপিয়ান দেশগুলোকে যে অ্যাকিউজ করছেন ফর ডাবল স্ট্যান্ডার্ড, এই একই অ্যাকিউজেশন কি ভারতের বেলায় তোলা যায় না? সুতরাং এই যে একটা বাস্তবতা, এটা ইন্ডিয়াকে এখন বারবার বিব্রত করবে, তাদের অবস্থান পাল্টাতে তারা বাধ্য হবে। এবং এই যে ট্রায়ালসগুলো এখন সামনে আরও বৈধতা পাচ্ছে এবং আমাদের প্রফেসর ইউনুসের যে আন্তর্জাতিক ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতাকে আরও বেশি বৈধতা দিচ্ছে, এটা একটা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য এটা একটা অর্জন বলা যায়। ধন্যবাদ নাজমুল আশরাফ। আমরা ট্রাম্প মোদি প্রসঙ্গে যদি কথা বলতে চাই, তাদের একটি বৈঠক হয়েছে এবং এখানে বাংলাদেশ ইস্যুতে একটি প্রশ্ন করেছিলেন ইন্ডিয়ান সাংবাদিক, সেখানে ডিপ স্টেটের সম্পৃক্ততার কথা বলেছিলেন তিনি, কিন্তু সেটি মোদি পক্ষ থেকে আমরা যদি বলি ট্রাম্প সেটি অস্বীকার করেছেন এবং এই বিষয়ে বলেছেন যে মোদি 17 বছর ধরে এই বিষয়ে কাজ করছেন, তিনি এই বিষয়টি তার হাতে ছেড়ে দিচ্ছি। আসলে এই বক্তব্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন এবং তাদের এই বৈঠকের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কিনা? আসলে ধন্যবাদ আপনাকে। 5ই আগস্টের পর থেকে আমরা ভারতের ভূমিকা দেখছি। বাংলাদেশ বিষয়ক তাদের যে ভূমিকা সরাসরি বাংলাদেশের সাথে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের সকল তৎপরতার লক্ষ্য একটাই, তাদের যে একটা পুতুল সরকার দেশে ছিল তাদের কথা মতো উঠতে বসত এবং তারা টানা 16 বছর নিজেদের সর্বোচ্চ স্বার্থ বাগিয়ে নিয়েছেন, অকাতরে সব কিছু আমাদের সরকার দিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে যখন ভারত বঞ্চিত হলো এই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তন এবং স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের পতনের কারণে, তখন থেকে তাদের লক্ষ্য হচ্ছে আবার সেই লুটপাট করে বাংলাদেশকে খাওয়ার যে সুযোগটা, এটাকে পুনরুদ্ধার করা। সেই পুনরুদ্ধারের জন্য কি করতে হবে? যারা পতিত, যারা বিতাড়িত, যারা আপনার কি বলবো ঘৃণিত, সেই শক্তিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, তার মাধ্যমে আবার তার সুযোগ সুবিধা আবার ফিরে পাওয়া, সেই চেষ্টার জন্য তারা বাংলাদেশ নিয়ে অনেক অপপ্রচার করেছে। ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে গণমাধ্যম, তারা সবাই গত 6 মাস কি করেছে আমরা দেখেছি। সত্যের অপলাপ, একেবারে ডাহা মিথ্যা জিনিস, তিলকে তাল বানানো, বিকৃত, অদ্ভুত, উদ্ভট, অবিশ্বাস্য, জঘন্য সব প্রচার বাংলাদেশের বিরুদ্ধে করেছে। এতে খুব একটা সুবিধা করতে পারে নাই। আন্তর্জাতিক অঙ্গনেও সেগুলো ছড়ানোর চেষ্টা করেছে। তাতেও এখন পর্যন্ত বাংলাদেশের যে ভারতের আগ্রাসন বিরোধী ঐক্য, যেটির বিস্ফোরণ ঘটেছে এই জুলাই অগাস্ট অভ্যুত্থানে, সেই জায়গায় তারা এখনো ক্ষতি করতে পারেনি। নানান বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ আছে, বিতর্ক আছে, নানান সমালোচনা আছে, এগুলো আমরা করব। এটা আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের নাগরিক সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ নিয়ে কথা বলবে, বাংলাদেশে ভালো মন্দ নিয়ে বিতর্ক হবে, তর্ক হবে, ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো, ঠিক আছে। কিন্তু ভারত যেভাবে আমাদেরকে চাপিয়ে দিত সেটা তো আমরা মানব না। সেই জায়গায় তারা সুবিধা করতে না পেরে অনেক কলা কৌশলের পর, যেটি গত কিছুদিন আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি, বিশেষ করে ভারতের গণমাধ্যমে, যে মোদি আমেরিকায় যাচ্ছে, ট্রাম্পের সাথে তার সম্পর্ক ভালো, ট্রাম্পকে দিয়ে এবার বাংলাদেশকে শায়েস্তা করবে এবং এই যে অভ্যুত্থান পরিবর্তন, এই শক্তিকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের যেই মানে অনুগত শক্তি, দাসত্ব করেছে যারা 16 বছর, তাদেরকে এনে আবার বসাবে। মোটা দাগে বললে এরকম একটা প্রত্যাশা জাগানোর চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যমগুলো এবং সামাজিক মাধ্যমে আমরা এরকম অনেক রকমের বার্তা দেখেছি। কিন্তু ট্রাম্পের সাথে গিয়ে যেটা ঘটলো, যার বিকৃত রূপ আমরা কিছু কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে দেখলাম, এটা হচ্ছে যারা এই স্বপ্ন দেখে যে আমরা আবারও 5ই আগস্টের পূর্বে ফিরে যাব, ভারতের অবস্থান, বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তির অবস্থান, সেগুলো আবার ফিরে আসবে এবং সেটি করে দেবেন মোদি সাহেব ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা নিয়ে। তারা ভেবেছিল যে এরকম কিছু একটা হবে। সেখানে গিয়ে ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়ে অনেক বলা যায়। এক কথা যদি বলি, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বহু বছর ধরে, শুধু এখন না, ভারতের গণমাধ্যমে যে ভূমিকা দেখেছি, এইটা কোনো সাংবাদিকতা, মানসম্মত সাংবাদিকতার মধ্যে পড়ে না। মোটা দাগে সেটি আপনি রাজ্যভিত্তিক গণমাধ্যম বলেন, কেন্দ্রীয় গণমাধ্যম বলেন,
টেলিভিশন বলেন আর পত্রিকা বলেন আর অনলাইন নিউজ পোর্টাল বলেন, সব ক্ষেত্রে তাদের যেটা কমন বৈশিষ্ট্য, তারা আসলে সাংবাদিকতা করে না, তারা আসলে উগ্র জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে তারা কাজ করে। যেমন গত এই মোদির তৃতীয় মেয়াদ পর্যন্ত তারা মোদির গদি রক্ষার জন্য কাজ করে। ভারতে যে উগ্র হিন্দুত্ববাদ এবং আরও যত অনিষ্টকর কাজ, সেগুলোর ব্যাপারে কিন্তু ভারতীয় গণমাধ্যম এতটা সোচ্চার না। বাংলাদেশে পিন পড়লে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কিছু একটা ঘটনাকে বিকৃত করে নানানভাবে প্রচার করা শুরু করে। তো আমি বলছি যে ভারতীয় গণমাধ্যমের ভূমিকাটা ওরকমই। আমি বলছি যে আপনি আন্তর্জাতিক মান কেন, আমি বলবো যে আঞ্চলিক মানের মধ্যেও পড়ে না। আমাদের সাংবাদিকতার অনেক দুর্বলতা আছে, অনেক সমস্যা আছে, তারপরও আপনি মোটা দাগে অন্তত কিছু সংবাদকর্মী, কিছু সংবাদ মাধ্যম পাবেন যারা একটা পেশাগত মান বজায় রাখার চেষ্টা করে। ভারতের ক্ষেত্রে এটা আমরা দেখি না। সেই রকম একজন সাংবাদিক মোদিকে, ট্রাম্পকে জিজ্ঞেস করেছে যে বাইডেন প্রশাসন আমেরিকার ডিপ স্টেট ব্যবহার করে বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে, বাংলাদেশে সরকারের পতন ঘটিয়েছে, আমল পরিবর্তন ঘটেছে, রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়েছে। এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান, মন্তব্য বা প্রতিক্রিয়া তারা জানতে চেয়েছেন। তো এখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট, তার দেশে ডিপ স্টেট তো পজিটিভ কিছু না, নেগেটিভ, এটা কেউ স্বীকারও করে না। মানে যখন আমেরিকার যেই প্রশাসনই ডিপ স্টেট দিয়ে সারা বিশ্বে রেজিম চেঞ্জ করেছে, এটা সবাই জানেন, স্যাররা বহু বছর ধরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েছেন, পড়িয়েছেন। সো ডিপ স্টেটের অস্তিত্ব আছে, তারা দেশে দেশে রেজিম চেঞ্জ করে, অনেক রকমের খেলা খেলে, এটা সবাই জানে। কিন্তু বাংলাদেশে বাইডেনের প্রশাসন ডিপ স্টেট ব্যবহার করে রেজিম চেঞ্জ করেছেন, এটা একজন ইনকামবেন্ট প্রেসিডেন্টকে স্বীকার করতে পারে? এটুকু কাণ্ডজ্ঞান তো থাকা উচিত সাংবাদিকের। ডোনাল্ড ট্রাম্প সরাসরি না করে দিয়েছেন, অস্বীকার করেছেন, বলেছেন এটা হয় নাই। এরপরে যখন ডিপ স্টেটের প্রসঙ্গ আসলো, ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু মজা করেছেন। এইগুলো যারা ভাষা বোঝে না, শুধু মুখের ভাষা না, তার বডি ল্যাঙ্গুয়েজও বোঝার ব্যাপার, তার এক্সপ্রেশনও বোঝা দরকার। ডিপ্লোমেসিতে স্যার ভালো বলবেন, ডিপ্লোমেসিতে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট, ইভেন বিটুইন দ্য সেন্টেন্সও ইম্পর্টেন্ট। কি টোল্ড এবং কি আনটোল্ড সেগুলো ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে কিছু না বললেও সেখানে অনেক বার্তা থাকে। এগুলো সূক্ষ্মভাবে দেখার, বোঝার, বিশ্লেষণ করার ব্যাপার। আমরা যেটা শুনেছি, আমি নিজে একাধিকবার এই পুরো ভিডিওটা দেখেছি ট্রাম্প এবং মোদির আপনার সংবাদ সম্মেলনের, সব প্রশ্নের উত্তর, সব কিছু। তো সেখানে তিনি এটা অস্বীকার করলেন এবং এক ধরনের শ্লেষাত্মক যদি বলি, বলল যে এই মোদি সাহেব এবং ইন্ডিয়ারা এগুলো নিয়ে বহু বছর ধরে কাজ করছে, তারা এগুলো ভালো জানে, এই বলে তিনি এই প্রশ্নের বিষয়টা মোদির উপর ছেড়ে দিয়েছেন। এখন তার যদি শব্দগুলো দেখেন, আই লিভ ইট বাংলাদেশ টু মোদি, এটা যারা ভার্বাটিম অর্থ করেছে, আগে পরের আলোচনাগুলো না বুঝেছে, ট্রাম্পের ইঙ্গিতগুলো, ভাষাগুলো, এক্সপ্রেশনগুলো, বডি ল্যাঙ্গুয়েজগুলো না বুঝেছে, তারা গুগল ট্রান্সলেট করবে, একেবারে ভার্বাটিম অর্থ করে বলবে ও বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিয়েছে। এইটা যে কত বড় স্টুপিডিটি, আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি, নাকি আমি আসলে ওটা চাই, আমার বিশ্বাস পছন্দ হচ্ছে ওটা, তাই আমি ওটা বলছি, এইভাবে কিছু লোক বিকৃত করার চেষ্টা করেছে। সোজা কথা, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের গণমাধ্যম যেই প্রত্যাশা নিয়ে ট্রাম্পের দরবারে গিয়েছিল, সেই প্রত্যাশা গুড়েবালি হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প একদম প্রেসিডেন্ট সুলভ কাজ করেছেন এবং ডিপ স্টেট আমাদের এই পরিবর্তনে কি ভূমিকা রেখেছে সেটা প্রমাণ করা ছাড়া আপনি বলতে পারবেন না। কিন্তু আমেরিকার ডিপ স্টেটের যে অ্যাক্টিভিটি, এটা নানানভাবে নানান প্রক্রিয়া হয়ে থাকে, আমাদের এখানে কীভাবে হয়েছে আমরা জানি না। সুতরাং শেষ কথা যদি বলি যে এই সবশেষ চেষ্টাটি, মানে বাংলাদেশ বিরোধী যত তৎপরতা গত 6 মাস ভারতের গণমাধ্যম এবং রাজনীতিবিদরা চালিয়েছেন, তাদের সরকার সহ, তার সবশেষ অপচেষ্টাটি ব্যর্থ হয়েছে, এটুকু বলা যায়। জি, ধন্যবাদ অধ্যাপক এম শাহাদুজ্জামান। আমরা যদি এই আলোচনা প্রসঙ্গে আবার যদি বলি, আসলে মোদি যতটুকু আশা করেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে, যেমনটি বলেছেন নাজমুল আশরাফ, তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা দেখছি অবৈধ অভিবাসী যারা ভারতে আছেন, হাজার হাজার অবৈধ অভিবাসীদের কিন্তু আবার ফেরত পাঠিয়ে দিচ্ছেন ট্রাম্প প্রশাসন। আসলে ট্রাম্পের ভারত কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখেছি, বাণিজ্য কেন্দ্রিক আলোচনা হয়েছে মূলত। আসলে বাংলাদেশ বিষয়ে ট্রাম্পের অবস্থানটা কি ধরে নিতে পারি আমরা? একদম নজমুল যেটা বলেছে অ্যাবসলিউটলি অ্যাকুরেট, আমি তার সাথে পুরো একমত। দেখেন, বাংলাদেশের প্রসঙ্গটা ভারতের চরম একটা ব্যর্থ স্ববিরোধী নীতি, এবং এটা একেবারেই উচিত হয়নি। ভারত একেবারে তার যে সস্তা পাবলিক ওপিনিয়ন সেটা পারসিউ করছে। ইনফ্যাক্ট কলকাতার একটা চ্যানেল আজকে খুব গর্ব করে তাদের আন্তর্জাতিক সম্পর্কের এক অধ্যাপক বলতেছে,
ভারতের এখন অনেক বিরাট দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর। আমি নিজের কানে শুনে অবাক হয়ে গেলাম, ইনি আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। হ্যাঁ, বাংলাদেশ ভারতের দায়িত্ব, এখন আমাদেরকে খুবই সাবধানে, খুবই চিন্তাশীল ভাবে চলতে হবে। কাজে এই যে স্ববিরোধিতা এবং এই যে পলায়নমুখী ভারতীয় প্রবণতা, এখন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ওইখানে আমি এনডিটিভিতে শুনলাম, সিএনএনও একটা আলোচনায় শুনলাম যে যখন এই প্রেস কনফারেন্সটা হয়েছে তারপরই কিন্তু মোদি, প্রেসিডেন্ট ট্রাম্প মোদির হাতে কাগজ তুলে দিয়েছে যে আপনাদের উপর যে ট্যারিফ আরোপ করা হচ্ছে চীনের চেয়েও বেশি, চীনের মানে সর্বোচ্চ ট্যারিফ এখন পাল্টা আমেরিকা আরোপ করতেছে ভারতের উপরে। এবং এই ঘটনাটা, এই কাজটা ট্রাম্প করলো ঠিক এই নিউজ কনফারেন্সের পরে, যার ফলে মোদি আরও বেশি মনক্ষুণ্ণ হয়েছে। তিনি যে ওই যে সাথে সাথে ইউক্রেনের উপরে ফোকাস করলেন ট্রাম্পের উত্তরের পরে, এটা কিন্তু একেবারেই মানে এক্সপোজ করে দিচ্ছে যে তিনি কোনো ঝুঁকিই নেন নাই মোদি সাহেব, যে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আর একটা কথাও বলা ঠিক হবে না। ট্রাম্প যে আরেকটা চপেটাঘাত দিবে না সেটা তো বোঝা যায় না। সুতরাং আমরা বলতে পারি যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রফেসর ইউনূসের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আর আরেকটা বড় কথা হচ্ছে, ট্রাম্পকে চিন্তা করতে হচ্ছে যে কংগ্রেসে কিন্তু ফার রাইট, তাদের সমর্থনকে ট্রাম্প সবসময় গুরুত্ব দিয়েছে। ফার রাইটের মেম্বাররা কিন্তু এই ক্যাবার্ডের অ্যাপয়েন্টমেন্ট সমর্থন করেনি, তারা চায়নি। আর তারপর এই যে প্যাটেল, যাকে এফবিআই চিফ করা হয়েছে, সেই ব্যাপারে তো যে ফার রাইট, উগ্র ডানপন্থী যারা, তারা আরও বেশি আপত্তি তুলেছে এবং এটা কিন্তু ওপেনলি কংগ্রেসে বোঝা গিয়েছে। সুতরাং ট্রাম্প এটা ভালো করেই জানে ভারতের যে বাস্তব পরিস্থিতি, যেখানে উগ্র ধর্মান্ধ আরএসএস সমর্থিত পররাষ্ট্র নীতি কিভাবে তারা প্রণয়ন করছে এবং বাংলাদেশ সহ পার্শ্ববর্তী পাকিস্তানের বেলায়ও কিভাবে প্রয়োগ করছে। হ্যাঁ, বাংলাদেশের বেলায় হি ইজ সেন্সিবল। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়া প্রশ্নে তিনি ওই যে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুয়ের জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমার ধারণা কংগ্রেসে কিন্তু সেও বাধাপ্রাপ্ত হবে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তবে ভারত যেভাবে লম্ফজম্প করছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটের ফলে সেন্ট্রাল আর এশিয়ান, সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সে পলিসি ভারতের দিকে চলে আসবে, এটা হবে না, এটা ঘটবে না। এই কারণে যে ভারতের পররাষ্ট্র নীতি আমেরিকান কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট অনেকটা রিজেক্ট করছে, তাদের ডিসিশনগুলো থেকেই বোঝা যায়। এবং এই লোক, এই ডক্টর কুমার যদি আসে, সে চাইবে আমেরিকান পররাষ্ট্র নীতির ধারাবাহিকতাকে আরও বেশি গভীরভাবে আলিঙ্গন করতে। ইউক্রেনের পলিসির ব্যাপারে ট্রাম্প যে অবস্থান নিয়েছে, এটা এখন ভিতরে ইউরোপিয়ান ইউনিয়ন সেই পথেই যাবে এবং আমার মনে হয় পুতিন তাকে G7-এ ফেরত আনতে চাইছে ট্রাম্প। এটা আবার তার একটা বড় পজিটিভ অর্জন হয়ে দাঁড়াবে। একটু বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক একটি আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আসলে বাংলাদেশ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত এই মুহূর্তে? বাংলাদেশের প্রস্তুতি বলতে বাংলাদেশের জনগণ এবং যারা নির্বাচন করবেন, বিভিন্ন রাজনৈতিক দল বা প্রার্থী, নির্বাচন কমিশন এবং সরকার, অনেকগুলো পক্ষ আছে। এখন জনগণ, সব জনগণ কি চায় বা সকল ভোটাররা কি চায়, এটা আমরা ধারণা করতে পারি, আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই। তবে এটুকু বলা যায় যে 18 বছর বাংলাদেশের ভোটাররা ভোট দিতে পারে নাই ঠিকমতো। যারা নতুন ভোটার হয়েছে তারা একবারও ভোট দিতে পারে নাই। ফলে জনগণের দিক থেকে ভোট দিতে চাওয়ার, ভোটাধিকার প্রয়োগ করার, নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার একটা আকাঙ্ক্ষা তো আছে। সেদিক থেকে বলা যায় যে জনগণ ভোট দিতে চায় এবং ভোট দিতে প্রস্তুত। জনগণের তো মানে না চাওয়ার কোনো কারণ দেখি না। এরপর আসে রাজনৈতিক দলগুলো। এখন যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তাদের মধ্যে আমরা দেখছি যে নানান রকমের মত আছে। যেমন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং সেটি জাতীয় সংসদ নির্বাচন। এই ব্যাপারে প্রধান উপদেষ্টাও একাধিকবার দেশে বিদেশে সাক্ষাৎকারে বা অন্য অনুষ্ঠানে তিনি বলেছেন, সবশেষ বক্তব্য যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তিনি। আমাদের যে নির্বাচন কমিশন, তারাও বলেছে ডিসেম্বরে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তারাও ডিসেম্বরে নির্বাচন করতে পারবে।
হঠাৎ করে আমরা দেখলাম জামাতে ইসলামী বলেছে যে না, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, কিন্তু সেক্ষেত্রে এটি জাতীয় নির্বাচন না, এটা স্থানীয় নির্বাচন চায় তারা আগে, তারপরে জাতীয় নির্বাচন। আপনার গণ অভ্যুত্থানের যে রাজনৈতিক শক্তি বা ছাত্রদের যে দল হতে যাচ্ছে, এখন তাদের দুটো প্ল্যাটফর্ম আছে, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই ছাত্ররা, এই ছাত্র শক্তি যারা একটি দল করতে যাচ্ছে, তারাও বলছে স্থানীয় নির্বাচন আগে। স্থানীয় নির্বাচনের পক্ষে জামাত এবং এই ছাত্রদের সংগঠন, আর বাকি মোটামুটি সব দলই কিন্তু জাতীয় নির্বাচন আগে। জামাতও আগে পরের বিষয়টা নির্দিষ্ট করে না বললেও তারা দুটো নির্বাচনই বলছে, যেটা আগে হবে পরে হবে সেই অনুযায়ী, এবং প্রস্তুতিও তাদের ঠিক আছে। এখন বিএনপি জামাত সহ যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, নির্বাচন কমিশন এবং সরকার প্রধানও তার পক্ষে আছে, সেক্ষেত্রে এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু আমরা জানি যে এর মধ্যে সংস্কারের প্রশ্নটি আসছে, বিশেষ করে যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতা, তারা বলছে, তাদের সংগঠন বলছে যে আগে সংস্কারের ব্যাপারেও কারো দ্বিমত নাই, কতটুকু সংস্কার করে তারপরে নির্বাচনের পরে কতটুকু সংস্কার, সেটি নিয়ে বিতর্ক আছে। এখন পর্যন্ত ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন বা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন সংক্রান্ত যা কিছু আছে সেগুলো সংস্কার করে নির্বাচন করার পক্ষে একটা মত মোটামুটি সবার আছে। সেই জায়গায় জাতীয় ঐক্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা আজকে শুরু হয়েছে, এটি চলমান থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো নির্ধারিত হবে সংস্কার, নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, বা ছাত্ররা কিন্তু আবার গণপরিষদ নির্বাচনের কথাও বলছে। এই সব কিছুর ব্যাপারে সব দলের সাথে একটা ঐক্যমত হলে পরে আমরা বুঝতে পারবো যে নির্বাচনটি ডিসেম্বরের মধ্যেই হচ্ছে, জাতীয় সংসদ আগে হচ্ছে বা কীভাবে হচ্ছে। আবার এটাও ঠিক, আমরা ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক দেখছি, এর বাইরে অনেক রাজনৈতিক দল আছে। এখনকার বাস্তবতায় কোনো দলকে হয়তো মানে ডাকার বাস্তবতা নাই, অনেক রকমের প্রতিক্রিয়া হবে, আবার প্রতিক্রিয়া হবে না এরকম আরও অনেক দলকে ডাকা হয় না। ফলে আপনি যখন জাতীয় ঐক্যমতের কথা বলবেন, সেটি গোটা জাতিকে নিয়ে এবং জাতিকে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে, পারলে অন্যান্য শ্রেণী পেশার মানুষের যেসব সংগঠন বা প্রতিষ্ঠান আছে তাদেরকে নিয়ে, তাহলে জাতীয় ঐক্যমত হবে। আপনি যদি খণ্ডিত জাতীয় ঐক্যমত তৈরি করেন, ভবিষ্যতে কিন্তু সেই ঐক্যমত টিকে থাকা নিয়ে সংশয় দেখা দেবে। জি, ধন্যবাদ জনাব এম শাহিদুজ্জামান। আমরা দেখছি যে বিএনপির যে নেতা তারেক রহমান, তিনি বিদেশে আছেন, কবে দেশে আসবেন সেরকম কোনো নির্ধারিত দেখিনি আমরা। জামায়াতে ইসলামের নির্বাচন কমিশনের নিবন্ধনও এখনো বাকি আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা দাবি উঠেছে। এই মুহূর্তে সংস্কার নিয়ে কার্যকলাপ চলছে এবং নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন দেওয়া হোক, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আসলে এই প্রেক্ষাপটে ডিসেম্বরে নির্বাচন সম্ভব কিনা, সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা, আসলে আমার মনে হয় সম্ভব না। এবং এটা বিএনপির সেক্রেটারি জেনারেল যেভাবে বলেছে যে ডিসেম্বরে নির্বাচন করবে, এই প্রেস সেক্রেটারি কিন্তু সেটা বলেনি। সে বলছে সব দল যদি রাজি হয়, সবাই যদি রাজি। এখানেই কিন্তু শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। কেননা জামাত ইসলামী বলছে, এবং বাই অল মিনস ছাত্র পরিষদ, যারা ছাত্র, এমনকি নুরু তার যে দল, তারাও বলছে যে আগে বিচার শেষ করতে হবে, বিচার শেষ করার পরে যদি দেরি হয় তাহলে তাদের আপত্তি নাই। আমি মনে করি যে আপনি যেই পয়েন্টগুলো তুললেন, তারেক জিয়ার ফেরত আসা, তারপর অন্যান্য যে প্রক্রিয়াগুলা, বাস্তবতাগুলা, মাত্র এখন তো 7-8 মাস বাকি। এবং সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে এই যে যদি আওয়ামী লীগের বিচার না হয়, যদি তারা কোনোভাবে ডিসেম্বরে একটা অংশগ্রহণ করার মতো বাস্তবতায় থাকে, তাহলে কিন্তু ব্যাপকভাবে কারচুপি হওয়া, শক্তি প্রয়োগ করা, এবং সামরিক বাহিনীরও যে কি দৃষ্টিভঙ্গি, কারণ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সামরিক বাহিনী ছাড়া অসম্ভব। কিন্তু সামরিক বাহিনী কিন্তু অতীতে তাদের স্ট্রাইক ফোর্স ব্যবহার করতে চায়নি, এবং আমি যতদূর বুঝি, যতদূর জানি, সামরিক বাহিনী কখনো রাজি হবে না যে সবগুলো মেজর পার্টি, এখন বিএনপি যদি চায় ইলেকশন, জামাত যদি ইলেকশনের পক্ষে না থাকে, তাহলে হওয়া সম্ভব না। সামরিক বাহিনীর আমার ধারণা, এবং যে তাদের বেশিরভাগই অংশ, স্পেশালি ইয়াঙ্গার লেভেলে, তারা কিন্তু বিচারের ব্যাপারে অ্যাবসলিউটলি ডিটারমিন্ড, তারা মনে করে। এবং এটা একটা বড় ইনস্টিটিউশন,
তাছাড়া আমাদের দেশে এখনো আমলাতন্ত্রে যে ছুপা রুস্তাম, অর্থাৎ এই যে আওয়ামী ডমিনেশন লুকিয়ে থাকা, এরা এমনভাবে কাজ করছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া অত্যন্ত ডিফিকাল্ট। জনগণের যে দাবি যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, তা যদি শেষ মতো না হয় এবং বিশাল লক্ষ লক্ষ নারী ভোটার তারা যদি নিরাপত্তা না পায়, তাহলে আপনি জনগণ ঠিক করে দেবে, এর অর্থ হচ্ছে যে 20% আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এরা এসে ভোট দিবে। আরও 20% হয়তো আসবে তাদের রীতিমতো ওই বিভিন্ন রকমের তাদের যে অভিজ্ঞতা ইলেকশন ফ্রডের, সেটা ব্যবহার করা। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি জনগণের ডিসাইড করবে এই ধারণা আমার মনে হয় মেইন স্ট্রিম সামরিক বাহিনী বোধহয় এটা এগ্রি করে না। তার নেতৃত্বে কিন্তু বিএনপি অনেকটাই সুসংগঠিত, আগের থেকে অনেকটাই সুসংগঠিত আমরা বিএনপিকে দেখছি, কিন্তু তাদের বিভিন্ন 31 দফা থেকে শুরু করে তাদের যে পরিবর্তনগুলো হলেও আপনি যেটা অনেকে বুদ্ধিজীবীরা কেন অনেক পলিটিশিয়ান যারা সরাসরি সামনাসামনি বলতে পারে না অথচ তারা মনে মনে চায়, সেটা হচ্ছে এই যে আপনি সরাসরি যখন ডিরেক্ট ইলেকশনে যাবেন জনগণই ঠিক করে দেবে আওয়ামী লীগের ইয়ে। এখানে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে যে পিটফলসগুলো কি, ইলেকশন কমিশনের দীর্ঘ সময় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার অভিজ্ঞতা নাই, তাদের জন্য ফার্স্ট টাইম। ভোটার লিস্ট যে রিয়েলি কারেক্টেড হবে সেটারও কোনো নিশ্চয়তা নাই। এখন জনগণ ঠিক করে দেবে, আর ট্রায়াল রান ছাড়া আপনি সরাসরি ডিরেক্ট ইলেকশনে যাবেন, অ্যাবসলিউটলি যদি একটা বড় রকমের কারচুপি হয় তখন আপনি কি বলবেন? তখন ফখরুল ইসলাম আলমগীর কি বলবে জনগণের হাতে ছেড়ে দিয়েছিলাম, এখন আমি ভুল বুঝতে পারছি, আমার এটা ভুল ছিল? সুতরাং আমি মনে করি যে জনগণের হাতে ছেড়ে দেয়া এই ধারণাটা কার্যকর হতে পারত আমাদের দেশে যদি স্বাভাবিক গণতন্ত্র থাকতো। আসলে এই অভ্যুত্থান বা পরিবর্তনটা তো জনগণের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে, তাই জনগণকে সম্মানার্থে তিনি এই মন্তব্য করে থাকতে পারেন। আসলে জনগণকে তো হোস্টেজ বানিয়ে দিতে পারে, সেটাই একটা বড় ভয়। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে জনাব নাজমুল আশরাফ। আসলে কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন হোক, কিছু কিছু রাজনৈতিক দল তাদের দল গোছানোর জন্য অথবা সময় চাচ্ছেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য। আমরা দেখেছি যে জাতীয় ঐক্য কমিশন তাদের যে সভা প্রথম হয়েছে আজকে, এবং এই সভা চলমান থাকবে, রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করবে। কিন্তু এই সভার আগেই রাজনৈতিক দলগুলো যে দাবিগুলো তুলছে সেগুলোর মধ্যে আমরা কিন্তু মতপার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে এই ঐক্য কমিশন কি সেই মতপার্থক্যগুলো এক জায়গায় নিয়ে আসতে পারবে? হ্যাঁ, সেটাই। ডক্টর ইউনূস কিন্তু এর আগে স্পষ্ট করে বলেছেন সংস্কারের যত প্রস্তাব আসবে সেগুলোর ব্যাপারে যেসব প্রস্তাবগুলোর ক্ষেত্রে সবাই একমত হবে শুধু সেগুলো নিয়ে কাজ করা হবে। সো যত ভালো প্রস্তাবই হোক সবাই যদি একমত না হয় তাহলে সেগুলো ধরা হবে না। এই জাতীয় ঐক্যমতটা এইভাবেই হবে, মানে অন্তত যারা অংশ নিচ্ছে এই সংলাপে তাদের সবাই যেগুলো ব্যাপারে একমত হবে সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়েই সেই সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হবে। তার মধ্যে কতটুকু এই সরকার করবে, কতটুকু পরবর্তী সরকার করবে সেগুলো নির্ধারণ করা হবে। ঠিক একইভাবে নির্বাচনটি কবে হবে, কিভাবে হবে, কোনটা আগে কোনটা পরে, সেটাও কিন্তু এই জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সংলাপে নির্ধারিত হবে। আমি স্যারের কথা সূত্র ধরে দুটো কথা বলতে চাই। একটি হচ্ছে যে গত 16 বছর যারা নানাবিধ অপরাধ করেছেন, একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে ওনার দলের তৃণমূল পর্যায় পর্যন্ত, রাষ্ট্রীয় অপরাধ থেকে শুরু করে যত রকমের গুম, খুন, হত্যা, নির্যাতন, রাজনৈতিক, অরাজনৈতিক, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, বহুবিধ, শেষ নাই, তার অনেকগুলোর তদন্ত হচ্ছে, অনেকগুলো বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন যারা 16 বছর ধরে অপরাধ করেছে সেই বিচার করতে কতদিন লাগবে? আপনি যদি বলেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, আমরা বাংলাদেশের বিচার বিভাগের যে রেকর্ড আমরা দেখি, এমনিতেই হাজার হাজার মামলার জট কিন্তু আদালতে আছে, আরও যুক্ত হচ্ছে। আমরা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করেছি, সেখানেও বিচার কাজ হচ্ছে। তার মানে বাংলাদেশের বাস্তবতায় বিচার বিভাগের যে রেকর্ড, আমাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য সব দিক থেকে, অবকাঠামো থেকে শুরু করে জনবল, আপনার প্রসিকিউটর থেকে শুরু করে বিচারক পর্যন্ত সব কিছু মিলিয়ে ধরলে বড় বড় মামলা যেগুলো, বড় বড় অপরাধের মামলা, সেগুলোকে আপনি মনে করেন একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত, শুধু বিচারিক আদালত না, বিচারিক আদালত, আপিল আদালত হয়ে একেবারে সর্বোচ্চ পর্যন্ত, সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এক একটি মামলা নিষ্পত্তি হতে কত বছর লাগতে পারে? আমাদের রেকর্ড কি বলে? 10, 15, 20 বছর লেগে যেতে পারে। তাহলে ততদিন পর্যন্ত দেশে নির্বাচন হবে না, গণতান্ত্রিক কোনো চর্চা হবে না, এক। আর দুই হচ্ছে
সংস্কার নিয়ে অনেক মতামত আছে। আমরা আশা করছি এই জাতীয় ঐক্যমত কমিশনে এটার একটা নিষ্পত্তি হবে। আজকে আমরা দেখেছি যে প্রায় 26টি রাজনৈতিক দলের 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং প্রেস সচিব ইতিমধ্যে জানিয়েছেন যে এটি প্রস্তুতিমূলক সভা আসলে মানে শুরু হলো মাত্র, ধাপে ধাপে আমরা হয়তো আরো ফলাফল পাবো। একদম এই ধারাবাহিক সংলাপের শেষে গিয়ে হয়তো আমরা রেজাল্টটা পাবো, ফলাফলটা পাবো সংস্কার সম্পর্কে। 6 মাস সময় লাগবে, তারা এই 6 মাসের কথা বলেছে। এগুলো হয়তো এখন প্রস্তাব আসছে, আলোচনা হচ্ছে, কিন্তু ঐক্যমত হওয়া, সবাই একমত, ওই জায়গাটা আসতে সময় লাগবে। তো আমি বলছি যে এটা যেমন বিচারের ক্ষেত্রে বললাম, ঠিক একইভাবে সব সংস্কার শেষ না করে নির্বাচন না, এরকম বক্তব্য আমরা শুনি। তাহলে যতগুলো সংস্কার প্রস্তাব এসেছে এবং যেগুলোর ব্যাপারে ঐক্যমত্য হবে সেগুলোর বাস্তবায়ন গোটা রাষ্ট্রে, গোটা দেশে, গোটা প্রশাসনে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, কর্তৃপক্ষ সবকিছু মিলে যদি ধরি, সেটিও দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এবং এত সব সংস্কার বাস্তবায়ন কত বছরে হবে বলা মুশকিল, অনেক বছর লাগবে। ফলে বিচার শেষ না করে, সংস্কার শেষ না করে নির্বাচন হবে না, এটা খুবই অবাস্তব, এক। আর দুই হচ্ছে, আমি স্যারের সাথে একটু বিনীতভাবে দ্বিমত করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বিএনপির সবচেয়ে কঠিন সময়ে দলকে ধরে রেখেছেন, দলকে পরিচালনা করেছেন। দলের চেয়ারপারসন কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশান্তরিত, তিনি দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করে তিনি দলটা চালিয়েছেন। ফিজিক্যালি উনি সব কাজ করেছেন, অনেকবার জেলে গেছেন, মামলা মোকদ্দমার তো কোনো শেষ নাই। ফলে বিএনপি সবচেয়ে কঠিন সময়ে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করে দলটাকে ধরে রেখেছেন। আন্দোলনের সফলতা বলতে সরকার ফেলতে পারেনি, নিশ্চয়ই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমি বলছি, একটা দলকে ধরে রাখা এরকম বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি, এরকম ফ্যাসিবাদী যুগে, এবং দল ভাঙ্গাচোরা, কেনা বেচা বিভিন্ন সময় আমরা চেষ্টা করতে দেখেছি, সেটাও পারা যায় না। সেদিক থেকে আমি ওনার একটা সাফল্য দেখি। দ্বিতীয়ত, ওনার নেতৃত্বে যদি বিএনপির ভেতরে আস্থা না থাকতো, যদি মতবিরোধ থাকতো, কোনো না কোনোভাবে সেটা প্রকাশ ঘটতো। আমার জানা মতে প্রকাশ্যে কেউ তার বিরোধিতা করে না, বা আমরা জানি যে এইসব দল উপর থেকেই সব সিদ্ধান্ত আসে, স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে হয় বলা এটা একটা ফর্মালিটি, কিন্তু স্ট্যান্ডিং কমিটির মেম্বার বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা যিনি চেয়ারপারসন আছেন, তাদের যদি আস্থাহীনতার জায়গায় থাকতেন তাহলে তো উনি এই পদে থাকতেন না। যাই হোক, এটা অনেক কথা বলা যেতে পারে, আসলে এই দলকে ধরে রাখাটা একটা যোগ্যতার বিষয়। কিন্তু শেষ বলি যে উনি যে নির্বাচনের কথা বলেছেন, এটার ব্যাপারে তার দলের মধ্যে, হ্যাঁ, এত বড় দলে কিছু লোক দ্বিমত থাকতে পারে। আমি বলছি যে এটা নিয়ে প্রকাশ্য কোনো বিরোধ বা বিভক্তি আমার জানা মতো এখন পর্যন্ত নাই। সেদিক থেকে আমরা বলতে পারি যে উনি যেটা বলছেন এটাই দলের অবস্থান, একদম আগাগোড়া। এবং সেটা সবাই মানবে কিনা, বাস্তবসম্মত কিনা, নির্বাচন কমিশন, সরকার, স্যার যেটা বললেন যে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের প্রশাসন, আমাদের বিভিন্ন বাহিনী, আমাদের নির্বাচন কমিশন, আমাদের সরকার কতটা প্রস্তুত, দিস ইজ রিয়েলি এ ভেরি ম্যাটার অফ কনসার্ন। নির্বাচন কমিশন বলছে প্রকাশ্যে, কয়েকবার বলেছে যে আমরা ডিসেম্বরের জন্য প্রস্তুত, আমরা ডিসেম্বরের করতে চাই। প্রধান উপদেষ্টা বলছে যে হতে পারে ইত্যাদি। দলগুলো যার যার কথা বলবে, কিন্তু যেই প্রশাসন আমরা পেয়েছি ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে, সেই প্রশাসন নির্বাচনের সময় কি ভূমিকা নেবে আমরা জানি না। স্যার যে বললেন বহু রকমের আশঙ্কা হতে পারে, বহু কিছু হতে পারে। 16 বছর ধরে যারা কারচুপি করে করে অভিজ্ঞ ডক্টর ডিগ্রি পেয়েছেন, তারা যে সুযোগ পেলে আবার এই কাজটা করবেন না তার তো কোনো নিশ্চয়তা নাই। ওই জায়গাগুলো নিশ্চিত করা, ওই ছিদ্রগুলো বন্ধ করা, ওই নাশকতা দূর করা সরকারের দায়িত্ব। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনার কাছে খুবই সংক্ষিপ্ত আকারে শুনতে চাই, আসলে রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমতে পৌঁছাতে পারেনি, যে ঐক্যমত্য কমিশন যে গঠন করা হয়েছে, তারা কি আসলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে পারবে, কি মনে করেন আপনি? না, এটা অসম্ভব। ঐক্যমত্যে যদি পৌঁছাতে হয়, বেসিক মিনিমামগুলা সেগুলোও কিন্তু ফুলফিল করবে না। আমার মনে হয় এখানে কিছুটা বাধ্যতামূলক প্রক্রিয়া ইভলভ করবে, এবং কারণ এখানে কিন্তু আন্তর্জাতিক পরিণতিগুলাও কিন্তু এখানে এফেক্ট করবে রাজনৈতিক দলগুলোকে। এমন কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো আনঅ্যান্টিসিপেটেড, যেগুলো রাজনৈতিক দলগুলোকে পুরাপুরি তাদের অ্যাটিটিউডের ব্যাপারে, যেমন জামাত চাইছে আগে ওই লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়ে যাওয়া, বিএনপিটা চাইছে না। এগুলো সময়ের ব্যাপার। জামাত বলছে আরও সময় নেওয়া হোক, ছাত্রদের সংগঠনগুলোও আরও সময় নেওয়ার পক্ষে, যাতে তারা অর্গানাইজ হতে পারে। এটা নির্ভর করে, আমি ওর কথার সূত্র ধরে বলি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই ট্রায়ালটা যায় কি না। আমাদের সনাতন ধর্মী বিচার ব্যবস্থায় যে এই ট্রায়ালটা হবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। এখন এটা পিক আপ করবে মোমেন্টাম।
যে ইউএন রিপোর্টটা আসার ফলে প্রচুর এভিডেন্স ইউএন সাপ্লাই প্রোভাইড করবে। তারপর আমেরিকানরা, ওয়েস্টার্নার্সরা এই গত হাসিনার রেজিমগুলোয় প্রচুর এভিডেন্স জড়ো করেছে। আমরা জানি যে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুর কারণে শত শত হাজার হাজার পিস ওয়ার্কার্সরা আসছে। এদের কিন্তু আরেকটা কাজ ছিল এই দেশের যে চলমান প্রক্রিয়া মনিটর করা। এভিডেন্স যদি থাকে তখন খুব শীঘ্রই এটা আন্তর্জাতিক আদালতে চলে যাবে এবং আস্তে আস্তে স্লো স্টার্ট থেকে প্রচণ্ড গতি অর্জন করবে। আর আপনার সবার ট্রায়াল হবে এমন তো কোনো কথা নাই। আপনার জাস্ট মেজর যারা ক্রিমিনালস, মেজর ধরেন 10 জন, 15 জন, 30 জন, এদের ব্যাপারে সিদ্ধান্ত হওয়াটা নাটকীয়ভাবে হতে পারে। আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যখন হাসিনার ট্রায়ালের বিষয়টা হেগে যদি চলে যায়, হেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিসি কিন্তু প্রচুর আগ্রহ দেখিয়েছে। অতীতে 2-3 বছর আগেও আমরা শুনতে পারছি যে ওই যে আমাদের জাস্টিস সিনহা, উনি আমেরিকায় বসে বসে অনেক তথ্য জোগাড় করেছেন, এভিডেন্স জোগাড় করেছেন এবং হেল্পিং হ্যান্ড দিয়েছেন। এই মামলাটাই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বলা হয়েছে। এটা কিন্তু নিজে থেকে হয়নি, ইউএন সুপারভাইজড একটা ট্রায়াল প্রসেস। ইউএন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান নিজে এসে দেখে গেছে, রিকমেন্ড করছে। সুতরাং প্রক্রিয়াটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে স্পিড গ্যাদার করবে, এটা আমার ধারণা। ওয়ান্স দিস ট্রায়াল গেইন স্পিড, তখন কিন্তু পুরা রাজনৈতিক প্রেক্ষাপটটাই আনঅ্যান্টিসিপেটেড ঘটনাগুলোর কারণে অন্যরকম হয়ে যাবে। আমি তো মনে করি যে বিএনপি এদের ইউনূসের টেনিওর যে ওই যে এক্সপেক্ট করা হয়েছিল বৃদ্ধি পাবে 3-4 বছর, এটা ঘটে যাওয়াটা আমার কাছে খুব একটা আশ্চর্যজনক মনে হয় না। জি, ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। আমরা জেনেছি যে জাতীয় ঐকমত্য সভায় 26টি রাজনৈতিক দলের 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। তার মধ্যে জাতীয় নাগরিক কমিটির 4 জনকে ডাকা হয়েছিল। আসলে এই যে ছোট বড় রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো সমন্বয় করবে কিভাবে জাতীয় ঐকমত্য কমিশন? না, ঐক্যমত্য কমিশন তাদের বিবেচনায় কাদের ডাকা দরকার সেভাবে তারা ডেকেছে। হ্যাঁ, তাদের বিবেচনা নিয়ে সমালোচনা হতে পারে, যাদেরকে ডাকা হয়েছে যাদেরকে ডাকা হয় না, দুটো নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু এরা তো কোনো না কোনো জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, ছোট বড় সব দলের কথা বলছি। ফলে যে 26টি দল গেছে তারা যেই জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বা তাদের দলের আদর্শ নীতি যারা সমর্থন করে তাদের হয়ে তারা গেছেন। এর বাইরেও আরও অনেক জনগোষ্ঠী আছে যাদের প্রতিনিধিত্ব হলে পরে জাতীয় ঐক্যমত্যটা পারফেক্ট হতো। এখন হয়তো আমরা জাতীয় ঐক্যমত্যে পৌঁছে যাব, আমরা সে মতো কাজ শুরু করব, ভবিষ্যতে এটা নিয়ে সংকট হতে পারে, যেটা আমি আগেবার বলছিলাম। কিন্তু 26টি দলের মধ্যে জাতীয় নাগরিক কমিটিকে ডাকা হয়েছে। তাদের নাগরিক কমিটি তো আমাদের জানা মতে কোনো রাজনৈতিক দল না। জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এই দুটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্র নেতা এবং ছাত্র বা সমন্বয়ক এবং তাদের অনুসারীদের দুটি প্ল্যাটফর্ম, এটা তারা নিজেরাই বলেছে। এবং তারা যখন নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে তখন ওই প্ল্যাটফর্ম দুটি থেকে যাবে, একরকমের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। খুবই চমৎকার আইডিয়া। কিন্তু যতক্ষণ না আপনি দল হচ্ছেন, আপনি তাহলে দল হিসেবে কিভাবে আমন্ত্রণ পান বা দল হিসেবে আপনাকে কিভাবে ডাকে, এটা প্রশ্ন উঠতে পারে। সেখানে যদি বলা হয় এটা সরকারের এক ধরনের পক্ষপাতিত্ব, এই সরকারের পক্ষপাতিত্বের নমুনা আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। এটাও একটা পক্ষপাতিত্ব। এখন এই অভ্যুত্থানকারী শক্তি, তাদের ভূমিকা, তাদের অবদান, তাদের শক্তি, তারা যা পরিকল্পনা করছেন সবই তো লোকজন ভালো হিসেবে দেখছে। তার মধ্যে যখন কোনো কিছু খারাপই থাকে সেটা লোকজন বলে। এখন এটুকু সহ্য করতে না পারলে আপনি রাজনীতি করবেন কিভাবে? যাই হোক, আমি বলছি যে দল হওয়ার আগে দলের ব্যক্তিদেরকে অন্য সংগঠনের পরিচয়ে ডাকাটা অন্যান্য দলকে ডাকার বিবেচনার সাথে এটা মেলে না। এটা হচ্ছে একটা বিষয়। আর স্যার যেটা বলছিলেন যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখান থেকে মামলা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যেতে পারে, এই প্রক্রিয়া কতটা কিভাবে সম্ভব হবে আমি জানি না। বাংলাদেশে যা ঘটেছে, আমি যদি 16 বছরের কথা বাদও দেই, এই জুলাই অগাস্টের যে 36 দিন, বিশেষ করে শেষের 20 দিন, যে ধরনের হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন এবং পৈশাচিক ঘটনা ঘটেছে, সেগুলো কি জাতীয় আইনে, জাতীয় আদালতে, জাতীয়ভাবে করা অসম্ভব? হ্যাঁ, স্যার হয়তো ওই বিবেচনায় বলেছেন জাতীয়ভাবে করলে সময় অনেক বেশি লাগবে, অনেক প্রশ্ন উঠতে পারে অনেক ক্ষেত্রে। আন্তর্জাতিকভাবে হলে সেটার একটা মান থাকে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে কী ধরনের মামলা বা অপরাধ গেছে, তার নিষ্পত্তি কিভাবে হয়েছে, সেগুলো ভাবলে মনে হয় না এত সহজ হবে কাজটা। তবু হলে তো ভালো। আর যেটা স্যার বলছিলেন যে ইউএন রিপোর্ট,
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের যে তদন্ত রিপোর্ট আমরা দেখলাম, আপনি বলেন গত 6 মাস না শুধু, যখন অভ্যুত্থান চলছিল, যখন ছাত্র আন্দোলন শুরু হলো কোটা সংস্কার নিয়ে, তখন থেকে ধরে একেবারে 5ই অগাস্টের আপনার বিজয় পর্যন্ত যা কিছু ঘটেছে আমরা বাংলাদেশে থেকে সচক্ষে দেখেছি, গণমাধ্যমে দেখেছি, পত্রিকায় পড়েছি, অনলাইন পোর্টালে দেখেছি, এবং অভ্যুত্থানের পর থেকে গত 6 মাস ধরে আমরা সেই সময়ের অনেক নতুন তথ্য গণমাধ্যমের সুবাদে আমরা জানতে পারছি। আমরা যা কিছু জানি এই অভ্যুত্থান সম্পর্কে, তার চেয়ে বাড়তি কি দিয়েছে জাতিসংঘ? জাতিসংঘের রিপোর্ট আপনি আমাকে বলেন যে আমি এটা নতুন পেয়েছি, বাড়তি পেয়েছি। আমি বলি আপনাকে, জাতিসংঘ কি প্রক্রিয়ায় কাজ করেছে, কাদের সাথে কথা বলেছে, কাদের কাছ থেকে তথ্য নিয়েছে, সবই তারা বলেছে। সরকারের বিভিন্ন বাহিনী, সংস্থা, এগুলোর কথা তারা বলেছে, পুলিশের কথা তারা বলেছে, সামরিক বাহিনীর সহযোগিতা চেয়েও তারা পায় নাই। কিন্তু আমরা দেখেছি যে আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো বিভিন্ন সময় আলোচনা হয়েছে। মহাসচিব বলেছেন যে আমরা বললে বিশ্বাস হয় না, জাতিসংঘ বললে বিশ্বাস হয় না। আমি সেটাই বলছি যে প্রথম কথা হচ্ছে জাতিসংঘের পুরো রিপোর্টটা আমি দেখেছি। এখানে আমরা যা জানি, আমাদের গণমাধ্যম যা কিছু জানিয়েছে, এবং যারা সংশ্লিষ্ট তারা নিজেরা যা জানেন, নিজের চোখে যা দেখেছেন, তার চেয়ে বেশি কি তারা দিয়েছে। একটা জায়গা বলি, যেমন সরকারিভাবে আমাদের এখানে আপনার মৃতের সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। এর অর্থ এই না যে এইটাই নিশ্চিত করা হয়েছে 850 মতো, কিন্তু সংখ্যাটা আরো অনেক বেশি হবে। কিন্তু সরকারের কাছে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ না আসা পর্যন্ত সরকারি লিস্টে তো বলতে পারে না যে এতজন হয়েছে। 1500, 2000 এরকম বলা হয়, হতে পারে। সেখানে তারা যে 1400 জন বলেছে, 1400 জন কিন্তু তাদের ধারণার কথা বলেছে, এবং এই 1400 জনের ধারণাটা তারা কোত্থেকে পেয়েছে? সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃপক্ষের সাথে কথা বলে, এবং অনেকের সাথে তারা কথা বলতে চেয়েও পায় নাই। যখন ঘটনা ঘটে, যারা ঘটনা ঘটিয়েছে, যারা অভিযুক্ত, তাদের কারোর সাথেই তারা কথা বলতে পারে নাই, ফলে অনেক পক্ষকে তারা রিচ করতে পারে নাই। জাতিসংঘের মতো একটা আন্তর্জাতিক সংস্থা যেভাবে তদন্ত করে, যেভাবে ফ্যাক্টস ফাইন্ড করে, সেই কাজটা তারা করতে পারে না, অনেক রকমের সীমাবদ্ধতা ছিল। এরপরে তারা যা বলেছে এগুলো কম বেশি আমরা সবাই জানি। ফলে এইটা আদালতের জন্য বাড়তি কিছু আমার খুব একটা মনে হয় না। জি, এখানে জাস্ট একটা পয়েন্ট আমি অ্যাড করি। ও যে একটা বলছে বাড়তি কিছু বলেছে কি না, এই যে প্রাসঙ্গিকতা, সেটা কিন্তু বিবেচ্য বিষয় না। জাতিসংঘ রিপোর্টটা আমাদের যে অ্যালিগেশন সেটাকে কনফার্ম করছে, সেটার যে মেইন স্পিরিটটা সেটাই জাতিসংঘ রিপোর্ট কনফার্ম করছে। এবং যেহেতু এটা জাতিসংঘ রিপোর্ট, ইট বিকামস এ পার্ট অফ অফিসিয়াল ইউএন প্রসিডিংস, এবং এটা আন্তর্জাতিক আইনের অংশ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক আইনের অংশ হয়ে যাওয়ার ফলে দ্য অটোম্যাসিটি চলে আসে একটা। আমাদের কোর্টটা কিন্তু এর নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, বুঝছো? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নামকরণের অর্থই হচ্ছে যে ইট ইজ অপারেটিং উইথ দ্য সেম স্ট্যান্ডার্ড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট। কাজেই ট্রান্সফার প্রক্রিয়াটা ন্যাশনাল লেভেলে চাইলেও চাইতে পারে। আমার ধারণা আমাদের ফরেন মিনিস্ট্রি আর ইউনূস সাহেব চাইবে যদি এটা হেগে নিতে হয়, কেননা ইন্ডিয়া যে বাধা দেবে হাসিনাকে দেয়ার, সেটা অতিক্রম করার একটা উৎকৃষ্ট উপায় হচ্ছে আইসিসিতে নিয়ে যাওয়া। এবং আমার ধারণা যে আমেরিকা সহ অন্যান্য দেশও চাইবে যেটা আইসিজেতে আসুক। এবং সেই দিক থেকে চিন্তা করতে গেলে জাতিসংঘের এই রিপোর্টের গুণগত উৎকর্ষতা কতটুকু আমাদের জন্য সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আমাদের ফাইন্ডিংস গুলাতে জাতিসংঘের রিপোর্ট এটা সমর্থন করেছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিয়ে যে আলোচনা চলছে এবং বাংলাদেশে যে ঐকমত্য কমিশনের শুরু হয়েছে, এবং এই ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে, এবং আমরা একটি নির্বাচন পাবো, রাজনৈতিক দল পাবো, গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।